হ্যালো কুহিলিকার গল্পপ্রেমীরা, কি অবস্থা সবার? আজকে তোমাদের সঙ্গে আমি এই জিনিয়াস মেয়েটার গল্প শেয়ার করব, যে বয়সে ছোট হলেও ম্যাথসের এমন সব প্রবলেম সলভ করে যা দেখলে যে কেউই হ্যাং হয়ে যাবে। তবে এত কঠিন কঠিন অঙ্ক মুহূর্তের মধ্যে মিলিয়ে ফেললেও তার জীবনের সমীকরণটা সে আসলে মেলাতে পারে না, কারণ এই দুনিয়াতে তার মামা ছাড়া আর আপন বলতে তেমন কেউই নেই, আর তার মামার জীবনেও সেই সব কিছু। আজকের গল্পটা দেখলে তোমাদের অদ্ভুত একটা ভালো লাগা কাজ করবে। একটা মামা তার ভাগ্নির জীবন গড়ার জন্য ঠিক কি কি করতে পারে তার সব নিদর্শনই আছে আজকের এই গল্পে। তাই চলো আর বেশি বকবক না করে শুরু করি কুহিলিকার আজকের গল্প গিফটেড। তো শুরুতেই আমরা ফ্রাঙ্ক নামের এক ভদ্রলোককে দেখতে পাই। সে একটা দরজায় বারবার নক করছে আর বলে যে দেরি হয়ে যাচ্ছে, তো প্লিজ তোমার রাগটা কমাও আর বাইরে বের হয়ে আসো। আর ঠিক তখনই দরজা খুলে একটা ছোট্ট মেয়ে বেরিয়ে আসে, কিন্তু সে ফ্রাঙ্কের দিকে ঠিকমতো না তাকিয়ে চুপচাপ গিয়ে টেবিলে বসে পড়ে আর অনেকটা বিরক্তিকর কণ্ঠে বলে যে কি চাই তোমার মামা, তুমি সবসময়ের জন্য আমাকে কেন এত বিরক্ত করো। এই ছোট্ট মেয়েটির নাম হলো ম্যারি, আর সে হলো ফ্রাঙ্কের বড় বোনের মেয়ে। মেরি খুবই বুদ্ধিমান, আর তার সবচেয়ে বিশেষ গুণ হলো সে ম্যাথসে একদম জিনিয়াস। মেরির মা অর্থাৎ ফ্রাঙ্কের বড় বোন ডায়নাও একজন অসাধারণ গণিতবিদ ছিলেন। তিনি অঙ্কের একটা জটিল বিষয় নিয়ে গবেষণা করছিলেন, তবে দুর্ভাগ্যজনকভাবে একটা রহস্যময় কারণে তিনি আত্মহত্যা করে মারা যান। ফ্রাঙ্ক ছোটবেলা থেকেই বুঝতে পেরেছিল যে মেরিও তার মায়ের মতো একটা জিনিয়াস, তবে সে কখনোই চায় না যে মেরিও তার মায়ের মতো এরকম একা হয়ে যাক, কারণ ফ্রাঙ্কের মনে হয় যারা বেশি মেধাবী হয় তাদের অনেক পরিমাণ চাপ থাকে, মানসিক কষ্ট, একাকিত্ব, তার উপর আবার হিউজ পড়াশোনা। এই কারণে ফ্রাঙ্ক সবসময় মেরিকে একটা সাধারণ বাচ্চার মতো করে বড় করে তুলতে চায়। সে ম্যারিকে ভর্তিও করিয়েছে একটা সাধারণ স্কুলে। আজকে মেরির স্কুলের প্রথম দিন। ফ্রাঙ্ক তাকে দ্রুত রেডি হতে বলে, কিন্তু মেরি তো কোনো মতে স্কুলে যেতে চায় না। সে তার মামাকে বলে যে আমি তোমাকে একবার বলছি না আমি ওই স্কুলে যাব না। ফ্রাঙ্ক তখন হেসে দিয়ে বলে যে আচ্ছা, তুমি তো এত ছোট্ট একটা মেয়ে, কিন্তু সবসময় এরকম বড়দের মতো কথা বলে কেন? তবে সব ব্যাপারে তুমি অনেক বেশি বুঝলেও স্কুলের ব্যাপারে কিন্তু তুমি একদম বাচ্চাদের মতোই জিদ করছো, এটা কিন্তু মোটেও ঠিক নয়। তো অনেকক্ষণ ধরে বোঝানোর পর শেষ পর্যন্ত ম্যারি রাজি হয়ে যায়, আর ফ্রাঙ্কও তাকে রেডি করে দিয়ে স্কুল ভ্যানে তুলে দেয়। যাওয়ার সময় সে বারবার মেরিকে বলে দেয় যে শোনো, স্কুলে গিয়ে কিন্তু একদম বড়দের মতো কথা বলবে না। এটা বলেই সে ম্যারিকে বিদায় দিয়ে বাসায় ফিরে আসে, আর ঘরে ঢুকতেই একটা মহিলাকে দেখতে পায়। এনার নাম হলো রবার্টা। রবার্টা ছোটবেলা থেকেই ম্যারির দেখাশোনা করে। সে ম্যারিকে একদম নিজের সন্তানের মতোই ভালোবাসে। বাড়িতে এসে ম্যারিকে কোথাও না পেয়ে তো তার ভীষণ খারাপ লাগে। তখন ফ্রাঙ্ক তাকে বুঝিয়ে বলে যে একদিন না একদিন তো ওকে স্কুলে যেতেই হবে, আর তোমাকে এই বিষয়টা মানিয়ে নিতে হবে। স্কুল থেকে ফিরে আসলে আবারও তুমি ওকে আদর করো। এদিকে স্কুলে ম্যারি তো ভীষণ বিরক্ত হয়ে পড়ে আর ক্লাসের মধ্যেই ঘুমিয়ে যায়। তখন তাদের ক্লাস টিচার জেনি তাদেরকে আজকে সংখ্যা যোগ বিয়োগ শেখানো শুরু করে। সব বাচ্চারা তখন হাত তুলে উত্তর দিতে থাকে, কিন্তু মেরি তো একটা কোণায় চুপচাপ বসে আছে। জেনি তখন তাকে বলে যে আমি এইবার একটু কঠিন প্রশ্ন করব, সবাই মন দিয়ে শোনো। বলো তো 4+4 কত হয়? হঠাৎ চমকে ওঠে মেরি, তখন দাঁড়িয়ে বলে যে 4+4 তো 8 হয়। আর তারপর অনেক বিরক্তিকর কণ্ঠে বলে যে ম্যাম, আপনি কি ধরনের প্রশ্ন করছেন? আসলে মেরির প্রতিভা তো এইসব ক্লাসের বাচ্চাদের তুলনায় অনেক বেশি। তার আইকিউ একদম বড়দের মতোই কাজ করে, তাই এত ছোট ছোট প্রশ্ন তার কাছে একেবারে সহজ বলেই মনে হয়। তো জেনি তো তখন অনেক অবাক হয়ে যায়। সে দেখে যে ম্যারি এত ছোট একটা মেয়ে, কিন্তু একদম বড়দের মতোই কথা বলছে। জেনি তখন আবারও জিজ্ঞাসা করে যে আচ্ছা ঠিক আছে, যদি ওটা সহজ হয় তাহলে এটা বলো, 7+5 কত? মেরি তখন আরো বিরক্ত হয়ে বলে যে 12। তাহলে এবার বলো 15+35 কত হয়? তখন মেরি বলে যে ম্যাম 50। আপনি আমাকে এত সহজ সহজ কোশ্চেন করছেন কেন? এটা শুনেই এবার জেনি রেগে গিয়ে বলে যে তুমি নিজেকে খুব জিনিয়াস মনে করো তাই না? তাহলে বলো 57+135 কত? মেরি তখন একটু চুপচাপ গলায় বলে যে ম্যাম, আপনি তো খুব বেশি বিরক্ত করছেন, এটা তো সহজ, 192। তো জেনির যে হিসাবটা করতে 2 থেকে 3 সেকেন্ড সময় লেগে যায়, কিন্তু মেরি সেগুলো একদম চোখের পলকেই উত্তর দিয়ে দেয়। তাকে দেখে মনে হচ্ছে সে ক্যালকুলেটর থেকেও আরো দ্রুত করে দিচ্ছে। তো এগুলো দেখে তো জেনির বেশ সন্দেহ হয় যে এই মেয়েটা কি তাহলে সত্যিই জিনিয়াস। তাই সে আবারও তাকে প্রশ্ন করে যে তাহলে বলো 57×135 কত? জেনির ধারণা ছিল মেরি এবার আর পারবে না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মেরি পুরো 2 সেকেন্ডে উত্তর বলে দেয় 7695। সে এই সংখ্যার বর্গমূলও করে দেয়। এখন জেনির তো আর কোনো সন্দেহ থাকে না, সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে মেরি আসলে অনেক প্রতিভাবান একটা বাচ্চা।
ঠিক তখনই আবার ওই ক্লাস স্কুলের প্রিন্সিপাল আসে আর সব বাচ্চাদের সঙ্গে অনেক স্নেহ ভরে কথা বলতে শুরু করে। কিন্তু ম্যারি তখন দাঁড়িয়ে সরাসরি তাকে বলে যে, আপনি কি এই স্কুলের প্রিন্সিপাল? দয়া করে আমাকে এই ক্লাসে রাখবেন না। এখানে একেবারেই সব বোকা বোকা প্রশ্ন করা হয়। আমাকে বড় ক্লাসে পাঠান এবং আমার মামাকে দ্রুত এখানে ডাকুন। আমি এখানে ভীষণ বোর ফিল করছি। প্রিন্সিপাল তো মেরির এই কথা শুনে পুরো হতভম্ব হয়ে যান। তিনি সঙ্গে সঙ্গে ফ্রাঙ্ককে স্কুলে ডেকে পাঠায়। ফ্রাঙ্ক এলেই তো মেরি দৌড়ে গিয়ে তার গাড়িতে গিয়ে বসে পড়ে। জেনি তখন ফ্রাঙ্ককে বলে যে, মেরি তো অনেক বেশি জিনিয়াস, আপনি ওকে এই স্কুলে ভর্তি করেছেন কেন? আর তার গণিতের মেধা তো অসাধারণ। কিন্তু ফ্রাঙ্ক তো চায় না যে কেউ মেরির প্রতিভার কথা জানতে পারুক। সে চায় মেরি সাধারণ শিশুদের মতো বড় হোক, একটু আনন্দ উপভোগ করুক, জীবনটাকে এত জটিল করে না তুলুক। তাই সে একটা অজুহাত বানিয়ে বলে যে, না না, ও কোনো জেনিয়াস না। আসলে গণিতে কয়েকটা অ্যালগোরিদম আছে, ওগুলো ব্যবহার করলেই দ্রুত সবকিছু সমাধান করা যায়। আপনি চাইলে আমিও আপনাকে ওটা শেখাতে পারি। এই কথা বলে ফ্রাঙ্ক ওখান থেকে দ্রুত চলে যায়। কিন্তু আসলে তো সে নিজেও জানে না সে কোন অ্যালগোরিদমের কথা বলেছে। তো এদিকে জেনি তো বাড়ি এসে গুগলে সার্চ করা শুরু করে যে সত্যি এমন কোনো অ্যালগোরিদম আছে কিনা। কিন্তু থাকলেও এত ছোট একটা বাচ্চার পক্ষে সেটা ব্যবহার করা অসম্ভব। তাই সে এখন পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে ফ্রাঙ্ক মিথ্যা কথা বলেছে আর মেরি সত্যি একটা জিনিয়াস বাচ্চা। তো পরের দিন ফ্রাঙ্ক মেরিকে নিয়ে তো একটা নৌকার ভ্রমণে বের হয়। ফ্রাঙ্ক আসলে পেশায় একজন বোট মেকানিক। সে একসময় একটা কলেজে লেকচারার ছিল, কিন্তু মেরির কারণেই চাকরি ছেড়ে দিয়েছে। নৌকায় বসে তো মেরি ফ্রাঙ্ককে একের পর এক প্রশ্ন করতে থাকে যে ইঞ্জিন কিভাবে চলে, নৌকা কেন ডুবে যায়, পানির ওপর নৌকাটা এমন সোজাভাবে কেমনে চলছে। এই সব কিছু সে একের পর এক প্রশ্ন করতে করতে ফ্রাঙ্কের কান তো পুরো ঝালাপালা করে রাখে। আসলে মেরির কৌতূহলের শেষ নেই। আর ফ্রাঙ্ক এদিকে উত্তর দিতে দিতে একদম টায়ার্ড হয়ে পড়ে। এরপর তা একসঙ্গে ওখানে বেশ সুন্দর একটা সময় কাটায়। পরের দিন মেরি আবারও স্কুলে যায় আর এইবার সে অন্য বাচ্চাদের সঙ্গে পুরোপুরি মিশে যায়। সে তার পোষা বিড়ালটাকে স্কুলে নিয়ে আসে আর বন্ধুদেরকে বলে যে আমরা ওকে ডাস্টবিনে কুড়িয়ে পেয়েছিলাম, ওর একটা চোখ নেই, তাও আমি ওকে অনেক বেশি ভালোবাসি। তো মেরির এরকম ভদ্র আচরণ, বড়দের মতো কথা বলা আর তার অঙ্কের প্রতি এত মেধা, এই সব কিছুই তো তার টিচার জেনিকে প্রচুর অবাক করে যে এত ছোট একটা মেয়ে কিভাবে এত বুদ্ধিমতী হতে পারে। তো একদিন ক্লাস টেস্টে মেরি খুব দ্রুত সব উত্তর লিখে ফেলে। জেনি তখন তাকে ব্যস্ত রাখার জন্য 6 আর 7 এর সমস্ত প্রশ্নপত্র দিয়ে দেয়, কিন্তু মেরি সেগুলোকেও কয়েক মিনিটের মধ্যেই শেষ করে ফেলে। আর এই সব দেখে জেনির মনে হয় যে নিশ্চয়ই মেরি এটা পারিবারিকভাবেই পেয়েছে, মানে জেনেটিক্যালি তার পরিবারের কেউ গণিতে এরকম জিনিয়াস ছিল। তাই এরপর সে ফ্রাঙ্কের বিষয়ে গুগলে সার্চ করতে শুরু করে আর তখনই বেরিয়ে আসে মেরির মা ডায়নার নাম, যে আসলে প্রখ্যাত একজন গণিতবিদ ছিলেন। এরপরই তো জেনি বুঝতে পারে যে মেরি আসলে তার প্রতিভাটা উত্তরাধিকার সূত্রেই পেয়েছে। সে ফ্রাঙ্কের সঙ্গে কথা বলতে যায় আর বলে যে আমি মেরি আর তার মায়ের সবকিছুই জানি। আপনি কেন ইচ্ছা করে আমার কাছে ওই দিন মিথ্যা কথা বলেছিলেন? তখনই ফ্রাঙ্ক জেনির কাছে নিজের কষ্টের গল্প বলতে শুরু করে। মেরির মা আমার বড় বোন, সে আসলে প্রখ্যাত একজন গণিতবিদ ছিলেন। আমার মা আর অন্যরা তার প্রতিভাকে কাজে লাগাতে চেয়েছিল। তারা তাকে দিয়ে পৃথিবীর সবচেয়ে কঠিন গণিত সমস্যাগুলোকে সমাধান করাতে চেয়েছিল। আর এই জন্য তার উপর দিন দিন অসম্ভব রকম চাপ দিচ্ছিল। এই চাপ সহ্য করতে না পেরে ডায়নার প্রচুর একা হয়ে যায়। সেই সময় আবার সে এক ব্যক্তির প্রেমে পড়ে, তার মাধ্যমেই মেরির জন্মটা হয়। কিন্তু বিষয়টা জানার পর মা তাকে ভয়ঙ্করভাবে নির্যাতন শুরু করে। হতাশ হয়ে ডায়না তখন ছোট্ট মেরিকে আমার কাছেই রেখে চলে যায়। আমি তখন অন্য শহরের দিকে যাচ্ছিলাম, তবে যাওয়ার আগে আমার বোনকে বলেছিলাম যে আমি ফিরে এসে সব দেখে নেব। তবে ফিরে এসে আমি দেখতে পাই আমার বোন অলরেডি আত্মহত্যা করেছে আর মেরিও পুরো একা হয়ে গেছে। সেই দিন থেকে আসলে মেরি আমার কাছেই বড় হচ্ছে। আমি কখনোই চাই না যে আমার মা মেরির এই প্রতিভার কথা জানতে পারুক, নইলে সেও মেরির সাথে ঠিক একই কাজই করবে যেটা সে নিজের মেয়ের সঙ্গে করেছিল। এই সবকিছু শোনার পর তো জেনি তাকে জিজ্ঞাসা করে যে তাহলে মেরির বাবা কোথায়। ফ্রাঙ্ক তখন বলে যে আমি কিছুই জানি না, আর এটা বলে সে কিছুক্ষণ চুপ করে থাকে। পরের দিন মেরিদের স্কুলে সবাই যার যার প্রজেক্ট নিয়ে আসে। ম্যারিও একটা সুন্দর প্রজেক্ট বানায়, কিন্তু একটা ছেলে বাসের মধ্যে যখন তার প্রজেক্টটা দেখাতে যাচ্ছিল তখন একটা দুষ্টু ছেলে তাকে ল্যাং মেরে সেখানে ফেলে দেয় আর ওই ছেলেটার হাতে থাকা প্রজেক্টটাও ভেঙে যায়। এটা দেখেই তো ম্যারি প্রচন্ড রেগে যায় আর দুষ্টু ছেলেটাকে ধরে ইচ্ছা মতো মারধর করে। তাই এরপর ফ্রাঙ্ককে স্কুলে ডাকা হয়। প্রিন্সিপাল তখন বলে যে ম্যারি একটা ছেলেকে অনেক মেরেছে, এটা কিন্তু ঠিক নয়। আর একটা সমস্যাও আছে, তার যে অসাধারণ প্রতিভা এটা কিন্তু অন্য বাচ্চাদের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তাই আমরা চাই আপনি তাকে একটা বিশেষ স্কুলে ভর্তি করান। মেরির জন্য আমাদের স্কুলটা ঠিক নয়। ফ্রাঙ্ক তো এটা শুনে পুরো হতবাক হয়ে যায়। সে কোনোভাবে বুঝতে পারছিল না যে প্রিন্সিপাল কিভাবে জানলো যে ম্যারির আসলে এরকম মেধা আছে। তখন পাশে দাঁড়িয়ে থাকা সে জেনির দিকে তাকায়, কিন্তু আসলে তো জেনি কিচ্ছু বলেনি। তবে ফ্রাঙ্ক মনে করছিল যে জেনি হয়তোবা প্রিন্সিপালকে সবটা বলে দিয়েছে। ফ্রাঙ্ক তখন প্রিন্সিপালকে বলে যে আমি চাই মেরি একজন সাধারণ বাচ্চার মতো করেই বড় হোক। আমি মানছি তার মা অনেক জিনিয়াস ছিল,
কিন্তু এটাই তার জীবনের সবথেকে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। তাই আমি মেরিকে অন্য কোথাও ভর্তি করব না। যদি মেরি পড়াশোনা করে তাহলে এখানেই করবে। আর এরপর চলে যাওয়ার আগে ফ্রাঙ্ক তাকে শেষবারের মতো অনুরোধ করে যায় যে প্লিজ আপনারা ওকে স্কুল থেকে চলে যেতে বলবেন না, ও এখানেই পড়াশোনা করুক। আর এরপর থেকেই তো মেরি আবারও নিয়মিত স্কুলে যেতে শুরু করে। সে যাকে মেরেছিল সে ছেলেটির কাছে গিয়েও সরি বলে। তো একদিন স্কুল থেকে মেরিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় ফ্রাঙ্ক তো ভীষণ অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় যে যাকে সে এতদিন মেরির কাছ থেকে লুকিয়ে রাখতে চেয়েছিল, মানে তার মা এভলিন, সে ওখানে হাজির। আর আমরাও তখন জানতে পারি যে এভলিন মানে মেরির নানিও তার সময়কার একজন প্রখ্যাত গণিতবিদ ছিলেন। এভলিন তো মেরির জন্য গিফট হিসেবে একটা ম্যাকবুক নিয়ে আসে, আর এটা দেখে ফ্রাঙ্কের একটু রাগ হয়ে যায়, কারণ সে তো খুবই সাধারণ একজন মানুষ, এত দামি কিছু উপহার সে কখনো মেরিকে দিতে পারেনি। কিন্তু মেরি তো ওই ম্যাকবুকটা আর প্রথমবার তার নানিকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। তবে ফ্রাঙ্ক তো কোনোভাবেই মেরিকে এভলিনের সঙ্গে মিশতে দেবে না, তাই হোমওয়ার্কের কথা বলে সে মেরিকে দ্রুত বাইরে নিয়ে যায়। আর এরপর নিজের মায়ের কাছে সে জিজ্ঞাসা করে যে তুমি হঠাৎ করে এখানে কেন এসেছো। তখন এভলিন তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি আর মেরি কেন এইভাবে একা একা থাকছো, আমার সঙ্গে চলো, কেন এখানে পড়ে আছো বলো তো। ঠিক আছে আমি যাবো, বাট তুমি এখানে এখন থাকবে না। তো পরের দিনই ফ্রাঙ্ক হোটেলে চলে যায় তার মায়ের সঙ্গে কথা বলতে। শুরুতেই তো এভলিন ফ্রাঙ্কের একটু খোঁজ খবর নেয় যে দিনকাল কেমন চলছে বা সেই সবটা কিভাবে ম্যানেজ করছে এইগুলো আর কি। আর তারপর কথায় কথায় আসল জিনিসটাই বেরিয়ে আসে। সে বলে যে আমি আসলে মেরিকে আমার কাছে নিয়ে যেতে চাই, এই সাধারণ স্কুলের প্রতিভাটা নষ্ট হচ্ছে। সে একজন জিনিয়াস, তাকে পরিচিত হতে হবে, বিখ্যাত হতে হবে, পৃথিবীর সবচেয়ে কঠিন গণিত সমস্যার সমাধান করে সে নিজের নাম তৈরি করবে, কিন্তু এখানে থাকলে সে কিছুই করতে পারবে না। ফ্রাঙ্ক তো এমনিতেই তার মায়ের উপর অনেক রাগ, আর এইগুলো শুনে তো এবার সে রাগে কাঁপতে কাঁপতে বলে যে এই কাজ করতে গিয়ে কিন্তু তুমি আমার বোনকে মেরে ফেলেছ, তাই এইবার অন্তত তার মেয়েটাকে একটু ছেড়ে দাও। ফ্রাঙ্ক আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, যদি তুমি বেশি জেদ করো তাহলে আমি কিন্তু কোর্টের মাধ্যমে মেরির কাজটারই আমার কাছে নিয়ে নেব। ফ্রাঙ্ক তখন বলে যে তোমার যা মন চায় তুমি তাই করো, কিন্তু মেরিকে আমি কখনোই তোমার সঙ্গে দিব না। এটা শুনেই তো এভলিন প্রচন্ড রেগে যায়, আর সত্যি সত্যি কিছুদিন পর সে আদালতে আবেদন করে মেরির কাস্টাডিটা নেওয়ার জন্য। মামলার শুনানি শুরু হতেই তো এভলিনের উকিল আদালতে এসে বলে যে প্রায় 7 বছর আগে মেরির মা মানে আমার মক্কেলের মেয়ে তার মায়ের সঙ্গে ঝগড়া করে ফ্রাঙ্কের বাড়িতে আসে আর সেখানে আত্মহত্যা করে। তারপর থেকে ফ্রাঙ্কই মেরিকে বড় করছে। ফ্রাঙ্ক একজন সাধারণ বোট মেকানিক, তার আয় অনেক কম, সে ঠিকমতো মেরিকে মানুষ করতে পারবে না। ফ্রাঙ্কের উকিল তখন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলে যে মাই লর্ড, এগুলো সম্পূর্ণ মিথ্যা। ফ্রাঙ্ক মেরিকে সব রকম যত্নে বড় করছে। তাছাড়া মেরির মা ডায়ানা তার চিঠিতে স্পষ্টভাবে লিখে গিয়েছে মেরি ফ্রাঙ্কের সঙ্গেই থাকবে। তিনি কোনোভাবেই চাননি যে তার মায়ের হাতে তার মেয়েটা পড়ুক। দুই পক্ষের উকিলদের এইসব কথা শুনে তো বিচারক ওই দিন আর কোনো রায় দেন না, তিনি কেসের পরবর্তী তারিখ ঠিক করে। তো এদিকে আদালতের বাইরে তো ফ্রাঙ্ক রবার্টের কাছে মেরিকে রেখে আসে। তখন জেনিও সেখানে আসে। সে সরাসরি বলে যে তুমি হয়তো ভেবেছিলে যে আমি সেদিন প্রিন্সিপালকে মেরির প্রতিভার কথা বলে দিয়েছি তাই না, কিন্তু সত্যি বলতে আমি ওই দিন কিছুই বলিনি, উনি নিজেই বুঝে গিয়েছিলেন। তখন ফ্রাঙ্ক বলে যে আমি জানি ওই দিন আমি আসলে তোমাকে ভুল বুঝেছিলাম, তবে আমার মা আর প্রিন্সিপাল একসঙ্গে এইসব করেছে। তো এইভাবে কথা বলতে বলতে তারা দুজন একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। আর সেই দিন রাতে জেনি ফ্রাঙ্কের বাড়িতেই থাকে। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই তো মেরি জেনিকে দেখে পুরো অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে যে ম্যাম আপনি এখানে কি করছেন, আর আপনি আমাদের বাসার চাদরই কেন গায়ে জড়িয়ে আছেন, আপনি বাড়ি যাননি? তখন জেনি তো পুরো লজ্জায় লাল হয়ে যায় আর সোজা বাথরুমেই ঢুকে পড়ে। এর পরের দিন যখন আবারও শুনানি শুরু হয় তখন আদালতের রায় আসে যে মেরি 2 দিনের জন্য এভলিনের সঙ্গেই থাকবে। এভলিন নিজেই আদালতে আবেদন করেছিল যেন নাতনির সঙ্গে সে 2 দিন থাকতে পারে। যেহেতু আদালত আদেশ দিয়েছে তাই ফ্রাঙ্কেরও বাধ্য হয়ে মেরিকে তার মায়ের কাছেই পাঠাতে হয়। এভলিনের বাড়িতে গিয়ে তো মেরি পুরো অবাক হয়ে যায়, কারণ পুরো রাজকীয় একটা বাড়ি, সেখানে সবকিছুই আছে। আর ওখানে গিয়ে সে প্রথমবার তার মায়ের অনেক ছবিও দেখতে পায় যেগুলো সে আগে কখনোই দেখেনি। পরের দিনে তো মেরি এভলিনকে তার মায়ের বিশ্ববিদ্যালয়ে নিয়ে যায়, যেখানে সারা পৃথিবীর সব প্রতিভাবান শিক্ষার্থীরা পড়ে। সে মেরিকে বলে যে তুমি কি জানো গণিতের 7টা অনেক বড় বড় সমস্যা আছে যেগুলো আজও কেউ সমাধান করতে পারেনি, একটি মাত্র সমস্যার সমাধান হয়েছে, আর যিনি সমাধান করেছেন তার ছবি এখানকার হলে সব ফ্রেমেই ঝুলে আছে। খালি দেয়ালের দিকে তাকিয়ে তখন এভলিন বলে যে তোমার মা প্রায় একটা সমস্যার সমাধান করেই ফেলেছিল, কিন্তু শেষ মুহূর্তে সে প্রচন্ড ভেঙে পড়ে, নইলে আজকে তার ছবিও এই দেয়ালেই শোভা পেত। মেরি তখন বেশ কনফিডেন্সের সঙ্গে বলে যে তুমি একদম চিন্তা করো না নানি, আমি দেখবে ওই সমস্যাটা এক চুটকিতেই সমাধান করে ফেলবো, আর তারপর আমার নামও এখানে থাকবে। এই কথা শুনেই তো এভলিন অনেক খুশি হয়ে যায়। সে মেরিকে এরপর একটা অভিজ্ঞ প্রফেসরের কাছে নিয়ে যায়। তখন ওই প্রফেসর মেরিকে একটা গণিতের কঠিন সমস্যার সমাধান করতে দেন। মেরি তো অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকে, আর তারপরে প্রফেসর জিজ্ঞাসা করে যে
কি তোমার কাছে কি এটা সহজ মনে হচ্ছে তাই না, নাকি কঠিন বলো তো? মেরি তখন বলে যে আমি এখনো বুঝতে পারছি না। এভলিন তো এটা শুনে মেরির হাত ধরে টেনে নিয়ে যায় আর তাকে অনেক বকাবকি করে। কিন্তু মেরি তখন বলে যে নানি, তুমি আমাকে শুধু শুধুই বকছো, ওখানে একটা সমস্যা আছে আর কোনো ভুল জিনিসের আসলে সমাধান করা যায় না। তো এরপর এভলিন যখন মেরিকে নিয়ে আবার এই প্রফেসরের কাছে যায়, তখন প্রফেসর বলে যে তোমার নাতনি ঠিকই বলছে, আমি ইচ্ছা করে ভুল প্রশ্ন দিয়েছিলাম। আমি আসলে দেখতে চেয়েছিলাম যে সে ভুলটা ধরতে পারে কিনা। শুধুমাত্র সমস্যার সমাধান করতে পারলেও হবে না, কোথায় সমস্যা আছে এটাও খুঁজে বের করতে হবে। আর এরপর যখন ওই প্রফেসর ওটা ঠিক করে দেয়, তখনই মুহূর্তের মধ্যে মেরি ওটা সলভ করে ফেলে। এরপরে প্রফেসর হাসতে হাসতে মেরিকে বলে যে একটা প্রশ্ন করি তোমাকে, এখানে যে সমস্যা আছে তুমি তো বুঝতে পেরেছিলে, তাহলে তুমি আগে কেন ওটা আমাকে বলনি? মেরি তখন একটু মুচকি এসে বলে যে আমার মামা আমাকে শিখিয়েছেন যে বড়রা ভুল করলে কখনো সরাসরি বলতে হয় না, তাহলে নাকি বেয়াদবি করা হয়। এই কথা শুনেই তো প্রফেসর একদম মুগ্ধ হয়ে যায়। এর 2 দিন পরে তো এভলিন মেরিকে ফ্র্যাঙ্কের কাছে ফিরিয়ে দিয়ে যায়। মেরি তো ফ্র্যাঙ্ককে দেখেই জড়িয়ে ধরে আর এরপর বাসায় গিয়ে বলে যে নানি তো অনেক ভালো মানুষ, কিন্তু তুমি এরকম বলো কেন? তবে সে যতই ভালো হোক না কেন, আমি কিন্তু তোমার সঙ্গেই থাকতে চাই মামা। আমি এই 2 দিন তোমাকে অনেক বেশি মিস করেছি। এর পরের দিন তো কোর্টের আদেশ মতে কমিউনিটি থেকে একজন মহিলা আসে এটা দেখার জন্য যে মেরি ফ্র্যাঙ্কের কাছে আসলে ঠিকঠাক আছে কিনা। মেরি তখন তাকে স্পষ্টভাবে বলে দেয় যে আন্টি, আমি আমার মামার সঙ্গে অনেক ভালোই আছি আর আমি আমার মামাকে ছেড়ে কোথাও যেতে চাই না। এরপর ওই মহিলা ম্যারিকে জিজ্ঞাসা করে যে তোমার মামা যখন কাজে চলে যায় তখন তুমি কার সঙ্গে থাকো? তখন মেরি অনেক আনন্দের সঙ্গে বলে যে কেন, রবার্টা আন্টি আছে না, উনি আমার অনেক খেয়াল রাখেন, আমি তো ছোটবেলা থেকে ওনার কাছেই থাকি। মামা যদি কখনো বাইরে বের হয় তাহলে উনি এসে আমাকে খাইয়ে দেন আর আমার সমস্ত খেয়াল রাখেন। তো এর পরের দিন ছিল কোর্টের আরেকটা শুনানির দিন। আর এদিন কোর্টে গিয়েই তো দেখা যায় মেরির বাবা চলে এসেছে। আসলে এভলিনই তাকে এখানে নিয়ে এসেছে, যদিও তার ম্যারির ব্যাপারে কোনো আগ্রহ নেই, কিন্তু এভলিন তাকে বারবার ইনফ্লুয়েন্স করছিল সে যেন কোর্টের কাছ থেকে মেরির কাস্টাডিটা নিয়ে নেয় আর এরপর সে মেরিকে এভলিনের কাছেই দিয়ে দেয়। কিন্তু ফ্রাঙ্কের লয়ার তো তাকে একদম ছেড়ে কথা বলে না। সে সবার সামনে তাকে প্রশ্ন করে যে যদি আপনার মেয়ের প্রতি আপনার এতই ভালোবাসা, তাহলে এই 7 বছর আপনি কই ছিলেন? কেন তার কোনো খোঁজ খবর নেননি? এমনকি আপনার ওয়াইফ আত্মহত্যা করার পরেও আপনি একদিনের জন্য আসেননি। এর উত্তর কি আপনার কাছে আছে? এটা শুনেই তো ম্যারির বাবা সেখানে পুরো চুপচাপ থাকে। মানে সে এভলিনের কথা মতো এখানে এসে তো পুরো দমেই ফেসে গিয়েছে। আর তার এই কাণ্ড দেখে তো জজ সাহেবও খুব ভালো করে বুঝে যায় যে ম্যারির প্রতি তার আসলে কোনো আগ্রহই নেই। এদিকে বাইরে তো মা আর ছেলে আবার হাঁটতে হাঁটতে একটু কথা বলছিল। তখন ফ্রাঙ্ক এভলিনকে জিজ্ঞাসা করে যে বাবা মারা যাবার পর তো তুমি আবারও বিয়ে করেছিলে, তোমার সেই নতুন হাজবেন্ড এখন কোথায় আছে? তুমি তার সঙ্গে থাকো না? এভলিন তখন বলে যে সে অনেক ভালো আছে, তুমি তো জানো অনেক কোটিপতি। এটা শুনে ফ্রাঙ্ক তখন একটু মজা করে বলে যে তুমি একা একা থাকছো কেন, তুমি তার কাছে গিয়েই থাকো, তোমার না প্রপার্টি অনেক বেশি পছন্দ, তার সমস্ত কিছু দেখাশোনা করো যাও। আর এটা বলেই এভলিন যখন গাড়িতে উঠে পড়ে, তখন ফ্রাঙ্ক তাকে বলে যে মেরি আমার কাছে অনেক আনন্দেই আছে, প্লিজ ওকে তোমার কাছে নিয়ে যাওয়ার জন্য এইসব নাটক বাদ দাও আর আমাদেরকেও একটু শান্তিতে থাকতে দাও। এদিকে দেখা যায় ঘরের মধ্যে বসে মেরি একা একা কান্না করছে। সে বলে যে আমার মা তো অনেক আগেই মারা গিয়েছে, আমার বাবাও আমার কোনো খোঁজ নেয় না, আমার জন্মে আসলে কেউই খুশি না, কেউ আমাকে ভালোবাসে না, সবাই আমাকে ঘৃণা করে। মেরির এই কথাগুলো শুনে তো ফ্রাঙ্ক আর রবার্টা দুইজনই ভীষণ কষ্ট পায়। ফ্রাঙ্ক তখন মেরিকে বুঝিয়ে শুনে একটা হসপিটালে নিয়ে যায়। মেরি তখন অবাক হয়ে জিজ্ঞাসা করেছে মামা, তুমি আমাকে কেন এখানে নিয়ে এসেছো? ফ্রাঙ্ক তখন বলেছে একটু অপেক্ষা করো, সবই বুঝতে পারবে। তো ওই সময় আবার হাসপাতালের ভেতরে একটা মহিলার তখন ডেলিভারি হচ্ছিল। বাইরে তখন তার মা বাবা হাজবেন্ড শ্বশুর শাশুড়ি সবাই অপেক্ষা করছিল কখন তাদের বাচ্চাটা আসবে। আর কিছুক্ষণ পরে নার্স এসে জানায় যে একটা ছেলে সন্তান হয়েছে। সঙ্গে সঙ্গেই তো পুরো পরিবার আনন্দে মেতে ওঠে। মেরি এটা দেখে বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করেছে একটা বাচ্চা জন্মালে কি সবাই এত খুশি হয়? ফ্রাঙ্ক তখন একটু মুচকি এসে বলেছে তোমার যখন জন্ম হয়েছিল তখনও আমরা সবাই ঠিক এরকমই খুশি হয়েছিলাম। এই কথা শুনে অবশেষে মেরির মুখে একটু হাসি ফোটে। সে তখন জিজ্ঞাসা করে যে সত্যি কথা বলছো, আমি জন্মানোর পর তোমরা সবাই এরকম খুশি হয়েছিলে? ফ্রাঙ্ক তখন তাকে আদর করে বলে যে তুমি জানো না ওই দিন আমরা সবাই কত আনন্দ করেছিলাম, আর তোমাকে আসলে সেটা বোঝানোর জন্যই আমি হাসপাতালে নিয়ে এসেছি। তখন মেরিও ওই পরিবারের সঙ্গে আনন্দে মেতে ওঠে। তো এর পরের দিন আদালতে আবার যখন শুনানি শুরু হয়, আর তখন ফ্রাঙ্কের উকিল এভলিনকে একের পর এক প্রশ্ন করতে শুরু করে আর স্বীকার করাতে বাধ্য করে যে কিভাবে সে নিজের মেয়ে ডায়নাকে সব সময়ের জন্য চাপে রাখত, তাকে কখনোই নিজের মতো করে বাঁচতে দেয়নি। আর এই মানসিক চাপ সহ্য করতে না পেরে ডায়না আত্মহত্যা করেছিল। তো তখন আদালতে তো প্রমাণ হয়ে যায় যে এভলিন ডায়নাকে নিজের ইচ্ছা মতো চালাতে চেয়েছিল। কিন্তু এভলিন তখন বলে যে আপনারা সবাই আমাকে ভুল বুঝছেন, আমি আমার মেয়েকে কেন মেরে ফেলবো?
সে একটু মানসিকভাবে দুর্বল ছিল। আসলে কঠিন সমস্যাগুলো সমাধান করতে না পেরে সে নিজে থেকে আত্মহত্যা করেছে। আমি কেন আমার মেয়েকে প্রলোভন করব বলেন? কোনো মা কি এটা করতে পারে? তো এরপর এভলিনের পক্ষের উকিল ফ্রাঙ্ককে বলে যে আপনি আপনার বোনের ইচ্ছাকে সম্মান করে মেরিকে বড় করেছেন, খুব ভালো কথা, কিন্তু আপনি নিজের আর মেরির জন্য এখনো কোনো হেলথ ইন্স্যুরেন্স করাননি। এটা কি ভালো? মেরি যদি একবার কোনো কারণে অসুস্থ হয় তখন আপনি কি করবেন? বা আপনার কিছু হয়ে গেলে মেরি কার কাছে থাকবে? এটা কি কখনো ভেবে দেখেছেন? আর এখানকার সবাই জানে মেরি অত্যন্ত প্রতিভাবান একটা শিশু, তাহলে আপনি তাকে কেন সাধারণ একটা স্কুলে ভর্তি করিয়েছেন? এইভাবে তো আপনি মেরির প্রতিভাটাকেই নষ্ট করে দিচ্ছেন। আপনার বোন তো আর আপনাকে এটা বলে যায়নি। আসল কারণ হলো আপনি আপনার বোনকে হিংসা করতেন। সে আপনার চেয়ে অনেক বেশি মেধাবী ছিল, মায়ের আদরের সন্তান ছিল, আর আপনি ছিলেন একেবারে সাধারণ। তাই হিংসা থেকেই আপনি চাননি যে তার মেয়ে বড় কিছু একটা হয়ে উঠুক। এই কথাগুলো শুনেই তো ফ্রাঙ্ক প্রচন্ড রেগে যায় আর বলে যে আপনি কি উকিল নাকি? কেস জিততে পারলেই সবকিছু হয়ে যায়? আপনি কি সব পাগলের মতো কথা বলছেন? আর এইসব পাগলের মতো কথা বলে কিন্তু কখনো সত্যটা বদলাতে পারবেন না। ওই উকিল তখন ফ্রাঙ্ককে আবারও বলে যে আপনার এরকম খারাপ মন মানসিকতার জন্য মেরিও এরকম হিংস্র হয়ে উঠেছে। কিছুদিন আগেই তো সে স্কুলে একটা ছেলেকে মারধর করেছে, কারণ আপনি তো নিজেও একসময় একটা মানুষকে মারাত্মকভাবে আহত করে জেলে গিয়েছিলেন, তাই না? তো দুই পক্ষের উকিলের এরকম কথাবার্তা শুনে তো জজ সাহেব বলেন যে ফ্রাঙ্ক এবং এভলিন দুজনের কেউই আসলে মেরিকে বড় করার জন্য উপযুক্ত নয়। আর এই কথা বলি আদালত মুলতবি ঘোষণা করা হলো। মানে এখন থেকে ফ্রাঙ্ক বা এভলিন কেউই মেরির কাজটারই পাবে না। তো কোর্ট শেষ হয়ে যাবার পর ফ্রাঙ্ক তখন তার উকিলের কাছ থেকে জানতে পারে যে এভলিন নাকি বিচারকের কাছে আবেদন করেছে যদি মেরি ফ্রাঙ্ক বা তার সঙ্গে থাকতে না পারে তাহলে তাকে যেন দত্তক দিয়ে এমন এক দম্পতির হাতে তুলে দেওয়া হোক যারা তাকে মা বাবার ভালোবাসায় সুন্দর জীবন দিতে পারবে। ওই উকিল তখন বলে যে আমার মনে হয় এটা করাই ভালো হবে, না হলে কিন্তু আপনার মা এভলিন টাকা দিয়ে রায় নিজের পক্ষেও নিয়ে নিতে পারে। অন্তত কারো কাছে থাকলে মেরিকে এভলিনের সঙ্গে থাকতে হবে না। এটা শুনেই তো ফ্রাঙ্ক অনেক ভেঙে পড়ে। সে ভাবে যে নিজে হাতে সে মেরিকে ছোটবেলা থেকে মানুষ করেছে, এখন সে মেরিকে অন্যের হাতে কিভাবে তুলে দেবে। তখন এই উকিল তাকে বোঝায় যে মেরির বয়স যখন 12 বছর হবে তখন সে নিজেই সিদ্ধান্ত নিতে পারবে, আর এরপর সে আবারও তোমার কাছেই ফিরে আসবে, তাই টেনশন করো না। তো অনেক কষ্ট তো ফ্রাঙ্ক রাজি হয়ে যায়, কিন্তু মেরি তো এই সব কিছুই জানে না। সে আগের মতোই ফ্রাঙ্কের সঙ্গে মন খুলে খেলাধুলা করে দিন কাটাচ্ছিল। তো এক সপ্তাহ পর ফ্রাঙ্ক মেরিকে সে দম্পতির হাতে তুলে দিতে যায়। বিদায়ের সময় তো সে নিজেকে আর ধরে রাখতে পারে না, আর তখনই মেরি বুঝতে পারে যে ফ্রাঙ্ক তাকে ছেড়ে চলে যাচ্ছে। সে কাঁদতে কাঁদতে তখন বলে যে আমি এখানে থাকবো না মামা, তুমি প্লিজ আমাকে নিয়ে যাও, আমি তোমার সঙ্গেই থাকবো। ফ্রাঙ্ক তখন তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে যে প্লিজ সোনা, কেঁদো না। কিন্তু মেরি তখন তাকে মারতে মারতে বলে যে না, আমি এখানে থাকবো না, তুমি প্লিজ আমাকে নিয়ে চলো। ফ্রাঙ্ক তো তখন অনেকটা মনে কষ্ট নিয়ে জোর করেই সেখান থেকে চলে যায়। তবে গাড়িতে বসে সে হাউমাউ করে কাঁদতে শুরু করে, আর বাড়ি ফিরে এসে যখন রবার্টকে সবটা খুলে বলে সেও অনেক ভেঙে পড়ে। মেরি বাসায় না থাকার জন্য তো ফ্রাঙ্ক ঠিকমতো খেতেও পারে না, ঘুমাতেও পারে না। তার একটা মুহূর্তও যেন ঠিকঠাকভাবে কাটছিল না। তো এর 1 মাস পর তো জেনির বারবার বলার কারণে ফ্রাঙ্ক মেরিকে দেখতে যায়, কিন্তু তখনই দম্পতি বলে যে আপনি এরকম বারবার এলে মেরি কিন্তু আবারও কাঁদবে। এখন সে আমাদেরকে মা বাবা হিসেবে একটু একটু মেনে নিতে শুরু করেছে। তখন ফ্রাঙ্ক আর দেখা না করে একটা উপহার রেখেই চলে আসে, আর বাড়ি ফিরে সে দেখতে পায় যে তার পুরো ঘরটাই নীরব। মানে মেরি থাকলে পুরো বাড়িটা খুশিতে আনন্দে ভরে থাকতো। সে সব জায়গায় দৌড়াদৌড়ি করত, কিন্তু এখন এই বাড়িকে তার কাছে একদম শ্মশান বলেই মনে হচ্ছে। তো এদিকে একদিন স্কুলে দেখা যায় মেরি তার সেই প্রিয় বিড়ালটাকে দত্তক দেওয়ার জন্য বোর্ডে একটা ছবি টাঙিয়েছে। জেনি সেই ছবিটা তুলে ফ্রাঙ্কের কাছে পাঠিয়ে দেয়। ফ্রাঙ্ক তো এটা বিশ্বাসই করতে পারে না। সে দৌড়ে ওই জায়গায় চলে যায় যেখানে দত্তক নেওয়ার জন্য প্রাণীগুলোকে রাখা হয়। সেখানে গিয়ে দেখতে পায় যে ওই বিড়ালটার এক চোখ নেই বলে তাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলার প্রস্তুতি চলছে। আর ঠিক সঠিক সময়ে ফ্রাঙ্ক গিয়ে বিড়ালটাকে বাঁচায়, আর সঙ্গে আরও 2টা বিড়ালকে উদ্ধার করে। ফ্রাঙ্ক তখন বুঝতে পারে যে তার মা এভলিনি এইসব ইচ্ছা করে করছে। এরপর সে সঙ্গেই তো রবার্টকে নিয়ে ওই দম্পতির বাড়িতে যায়, আর জানতে পারে যে তার মা এভলিনি টাকা দিয়ে মেরিকে দত্তক করিয়েছে, আর এখন নাকি সে ইচ্ছা করে মেরিকে গেস্ট হাউসে রেখে গণিতের সব সমস্যার প্রশিক্ষণ দিচ্ছে। এটা শুনেই তো ফ্রাঙ্ক প্রচন্ড রাগ হয়ে যায়। সে তার মায়ের দিকে সমস্ত ফাইল ছুড়ে দিয়ে গিয়ে বলে যে আমি জানতাম। এটা বলেই সে মেরিকে ওখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু মেরি তো রাগ করে দৌড়ে ওখান থেকে পালিয়ে যায় আর বলে যে আমি তোমার কাছে যাব না, তুমি আমাকে জোর করে এখানে রেখে গিয়েছো। তবে শেষ পর্যন্ত ফ্রাঙ্ক তাকে গিয়ে জড়িয়ে ধরে আর বলে যে প্লিজ সোনা, তুমি আমাকে মাফ করে দাও, মামা তোমাকে ছেড়ে আর কখনো যাবে না, আমরা এখন একসঙ্গে এখানে থাকবো, কোনো আদালতই আমাদেরকে আর আলাদা করতে পারবে না। এরপরেই মেরি বলে যে মামা তুমি জানো এখানকার লোকেরা আমার কাছ থেকে আমার বিড়ালটাকে নিয়ে গিয়েছে, আমি জানি না সে এখন কোথায় আছে। তখন ফ্রাঙ্ক তাকে বলে যে তুমি একটুও চিন্তা করো না, তোমার বিড়াল আমার কাছেই আছে, আর এখন আমাদের কাছে কিন্তু একটা নয় 3-3টা বিড়াল আছে। তুমি বাসায়
গিয়ে ওদের সঙ্গে খুব ভালোভাবেই খেলতে পারবে। এটা বলে সে ম্যারিকে রবার্টার কাছে দিয়ে তার মায়ের সঙ্গে দেখা করতে যায়। আর তখনই জানা যায় যে ডায়ানা সেই মিলেনিয়াম প্রাইজের সমস্যার প্রায় সমাধান করেই ফেলেছিল, যেটা এত বছর ধরে এভলিন করাতে চেয়েছিল। আসলে ফ্রাঙ্ক যে একটু আগে তার মায়ের মুখে কিছু ফাইল ছুঁড়ে মেরেছিল, ওগুলোতেই ছিল এই মিলেনিয়াম প্রাইজের সমস্যার সমাধান। তখনই ফ্রাঙ্ক তার মাকে বলে যে আমার বোন তো এই সমস্যাটার সমাধান অনেক আগেই করে ফেলেছিল। সে যখন ছোট্ট মেরিকে আমার বাড়িতে রেখে গিয়েছিল তখনই এই ফাইলটা আমার হাতে তুলে দিয়েছিল আর আমাকে বলে গিয়েছিল যেন আমি কোনো অবস্থাতে এটা তোমার কাছে না দিই। আর ওর মৃত্যুর পর আমি যে লেটারটা পেয়েছিলাম সেখানে লেখা ছিল মা মারা যাবার পরে এই সমাধান প্রকাশ করবি। এই কথাগুলো শুনেই তো এভলিন এবার নিজের ভুলটা বুঝতে পারে। তখন সে ফ্রাঙ্ককে জিজ্ঞাসা করে যে আমি যদি তোমাদের কাছে এতটাই খারাপ হই তাহলে তুমি আমাকে এখন এই ফাইলটা দিচ্ছ কেন? ফ্রাঙ্ক তখন বলে যে কারণ তুমি মেরিকে নিজের কাছেই রাখতে চেয়েছিলে শুধুমাত্র এই সমাধানটা পাওয়ার জন্য, তাই না? তাই আজ আমি এই ফাইলটা তোমার হাতে তুলে দিয়ে গেলাম। এর বদলে আমাকে মেরিকে ফিরিয়ে দাও, আর এরপর তুমি চাইলে ওটা প্রকাশ করতে পারো, তাও বা নিজের নামে, যেটা তুমি সব সময়ের জন্য করো। এই কথা বলে ফ্রাঙ্ক মেরিকে সঙ্গে করে নিয়ে চলে যায়। এদিকে এভলিন তো গভীর অপরাধবোধে ভেঙে পড়ে। তার বারবার মনে হচ্ছিল যে কয়েকটা কাগজের লোভে সে নিজের মেয়েকে কিভাবে নির্যাতন করেছিল আর তার জীবনটা কিভাবে সে আস্তে আস্তে ধ্বংস করে দিয়েছে। আজকের সবকিছুই যেন তার চোখের সামনে পুরো ভেসে ওঠে। এরপর যখন সে ওই ফাইলটা খোলে তখন ডায়ানার সব হিসাব করা দেখে তো এভলিন পুরোপুরি ভেঙে পড়ে। সে এতদিন ধরে ভেবেছিল যে তার মেয়ে হয়তো বা মানসিকভাবে দুর্বল, কিন্তু আসলে সে ছিল অসাধারণ প্রতিভার অধিকারী। আর এটা বুঝতে পেরে সে ওখানে অঝরে কান্নায় ভেঙে পড়ে। এর কয়েকদিন পরে দেখা যায় যে ফ্রাঙ্ক নিজেই মেরিকে একটা নামকরা স্কুলে ভর্তি করিয়েছে, যেখানে মেরির মতো অনেক প্রতিভাবান জিনিয়াস ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। আর সেখান থেকে পড়াশোনা শেষে সে আবারও মেরিকে তার পুরনো স্কুলে নিয়ে যায়, যেখানে মেরি তার সমবয়সী বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে, আনন্দ করে আর তার পড়াশোনা অনেক সুন্দরভাবে চালিয়ে নেয়। আসলে ফ্রাঙ্ক সবসময়ের জন্যই চেয়েছিল যে ডায়ানার ইচ্ছা অনুযায়ী মেরি যেন একজন স্বাভাবিক শিশুর মতো করেই বড় হয়, তার প্রতিভা যেন কোনোভাবে নষ্ট না হয়। এতে করে তার মানসিক ভারসাম্য ঠিক থাকবে আর তাকে তার মায়ের মতো এরকম দুর্বিষহ জীবনও কাটাতে হবে না। অর্থাৎ কোনো অবস্থাতেই সে মেরির শৈশবটা নষ্ট করতে চায়নি। আসলে আমাদের সমাজেও দেখবে এরকম কিছু জিনিয়াস বাচ্চারা আছে, কিন্তু আমরা তাদেরকে এত বেশি মানসিক প্রেশার দিই যে বড় হয়ে তারা আর কোনো কিছু সামলে উঠতে পারে না। প্লিজ বাচ্চাদের জীবনটাকে বাচ্চাদের মতো করেই কাটাতে দিন, না হলে দেখবেন পরবর্তীতে তারা নিজেরাই অনেকটাই ভেঙে পড়েছে। তো আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।